ভায়োলেন্ট লাভ, মারিয়াম আক্তার জ্যোতি, মৌচাক। পর্ব 1 থেকে 5। গল্পের ধরন: রাজনীতি, পজেসিভ, রোমান্টিক, টক্সিক লাভ স্টোরি। 7 বছর পর দেশে ফিরছে খান বংশের দুই বড় ছেলে, আরিশান আরিশ খান আবরার রাদিফ খান। এই 7 বছরের রাদিফ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বারের জন্যও দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনো আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করত। ঢাকার গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে উচ্চ নামিদামি বংশ, আর 5টা নামিদামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবা রা মোট 4 ভাই, 1 বোন। আরিশের বাবা সবার বড়, উনার নাম সাফওয়ান খান। রাদিফের বাবা মেজো, উনার নাম মাহমুদ খান। ওনার রাদিফের পাশাপাশি আরও একটা ছেলে আছে। ছেলে আজমান খান আয়ান, বয়স 23, এবার ভার্সিটি 3rd ইয়ারে পড়ে। সে যে চাচ্চু, উনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে, মেয়ে রোদেলা খান রোদ, বয়স 20, এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। আয়েশা খান ফারি, বয়স 18, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ছোট চাচ্চু, উনার নাম ইউনুস খান। উনার 3 মেয়ে, সুমাইয়া খান ইভা, বয়স 19, ভার্সিটি ফার্স্ট ইয়ার। মরিয়ম খান জ্যোতি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মুনি, বয়স 11, ক্লাস 4-এ পড়ে। আরিশ ওর বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটা নামী জায়গায় তাদের প্রতিষ্ঠা অফিস আছে, এবং কি দেশের বাইরে তাদের ব্যবসার কাজকর্য করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদিপুরুষ থেকে কঠিনত রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামে লোকেরা তাদেরকে চিনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বই ছিল মূলধন। সেখানে থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে যেখানে হাতে হাত, সেখানেই ইতিহাস রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনো ধরে রেখেছেন, এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক সুতার বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। উনার দেশের জন্য কাজ করতে ভালো লাগত, তাই উনি ভাইদের মতামত নিয়ে দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। উনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2009 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গন্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি ও আর্মি হলো মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে পুলিশেরা নাকি ওনাকে খুঁজে পাননি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে দুজন পুলিশের চাকরি নিয়ে নিয়েছিলেন। তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশা হয়ে ওনারা ভেবে নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রিদিফ 7 বছর পরে দেশে ফিরছে, তাই তাকে নিতে তার বাবা বড় আব্বু তার ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতে রাদিফকে ট্রলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদিফকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাদিফের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসছে আরিশ। আরিশকে রাদিফের সাথে দেখে সবার চোখ কোঠায় ওঠার উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানে স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিক। আরিশের বাবা আরিশকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ান ও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাগ করে বলে, ভাই তুমি দেশে ফিরেছ। আমার না নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিছু নেই, আছাড় মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘুষি করবি না। আমি মেয়েদের মতো ঘা ঘেঁষাঘেঁষি করি। ওদের কথার মধ্যে সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিক হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান উনাকে বলে দে, আমার কারো বাড়তি আদিক্ষেতার প্রয়োজন নেই। সফওয়ান খান আর কথা বাড়ালেন না। ছেলের যে উনার প্রতি গভীর রাগ খুব জমে আছে সে বিষয়ে উনি আগে থেকেই অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জেদি তেরা সেটা এই 7 বছরে উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে এসেছে, তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে।
তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে এটা উনি বাপ হিসাবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের যাওয়ার দিক তাকিয়ে রাদিফদের তারা দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। বাড়ির ছেলে বাড়ি ফিরছে তাই মা চাচিদেরও রান্নাঘরে হরেক রকম রান্নার বৈহারি চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন সেটা নিয়ে তাদের ব্যস্ততা। হিরে লেবুর শরবতটা কি বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু। হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে, এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগেই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ কত বছর ধরে আমার ছেলেটাকে দেখি না। লিমা খান রাদিফের আম্মু। মেজো জায়ের কথা শুনে বুকটা ধুক করে ওঠে সানজিদা খানের। ওনার ছেলেটাকে ও তো আজ 7টা বছর ধরে দেখেন না। মুহূর্তেই উনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবে, আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকত। ওনার ও বুকটা ভরা থাকত, কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে। সব ওই অপা মেয়েটার জন্য। উনি মনে মনে এসব ভেবে শপথ করেন, যেই অপয়ার মেয়ের জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন, সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দিবেন না। ওনার এসব ভাবার মধ্যে সেজ যা মেহজাবিন খান ও ছোট যা মমিনা খানের মুখে খুশির আর্তনাদ ওনার কানে আসেন। রাদিফরা চলে এসেছে। উনিও আর বেশি কিছু ভাবলেন না। শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজায় রাদিফদের পাশাপাশি আরিশকের বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে। দীর্ঘদিন পর প্রাণপ্রিয় ছেলে বাড়ি ফিরায় ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। উনার মতো ওনার বাকি জায়ের মুখের রিয়েকশনও প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেনি তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাওয়ি করে ছুটে যায় আরিশের কাছে। রাদিফও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনে নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশ এত বছর দেশে ফিরনি কেন, এত রাগ ক্ষোভ কেন তার এ বাড়ির উপর, সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাদিফ কিছুটা বিরক্তি ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল, আম্মু আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও, অনেক জার্নি করেছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদিফের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ রুমে থেকে দৌড়ে বসার এসে বলল, আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে। কই সে? এদিক ওদিক তাকিয়ে রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাদিফের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাদিফকে দেয়। বসার ঘরে সবার হইচই শুনে ইভা, মনি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মনি দৌড়ে এসে রাদিফের পাশে বসে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? হুম, তবে সবাই তো তোমরা এখানে, তাহলে ফারি আর জ্যোতি কই? ফারি আপু তো রুমে আছে, আর জ্যোতি আপুর তো পরীক্ষা, সে তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদিফের দিকে তাকায়, পরে ওভাবে তাকিয়ে কিছু একটা ভাবতে দ্রাবিল মার্কা বাঁকা হাসি দেয়। রাদিফ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষ বড় একটা বক্স ওর সামনের টেবিলটাই রেখে মোমেনা খানের দিক তাকিয়ে বলল, মামনি এটা জ্যোতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে দিব, বিরক্তি ভঙ্গিমা নিয়ে। ততক্ষণে ফারিও নিচে এসে ওর গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি ফারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাদিফ ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোন গিফট আনোনি? আরিশ মমতাময়ী মাকে বুকের কাছে থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে বলল, আনবো না কেন, আমিও সবার জন্যই গিফট নিয়ে এসেছি। একটু অপেক্ষা কর, সবার গিফট দিয়ে দিচ্ছি। রাদিফ আরিশের কথা শুনে মুখ ভিঞ্চি দিয়ে মনে মনে বলল, আসছে গিফট আনছি, আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুর সাজছে। আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে রুমে যেতে নিলে ফারি বলল, ভাইয়া তোমার বউয়ের জন্য কিছু আনোনি? আরিশ কথাটা শুনল, তবে পিছন ঘুরে তাকালো না।
নিজের মতো করে রুমের দিক অন্য একটা টলি নিয়ে হন করে চলে গেল। যানজটহীন পরিবেশ, বৈশাখী রৌদ্রের গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ, ধুলবালি ওড়া পরিবেশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেছে। হবে না কেন? বৈশাখ মাস বলতে কথা, ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরে যেন ধুমছে বৃষ্টি নামবে, হলো তাই। ধুম ধুম আকারের সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। যদিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় বৃষ্টি থামার জন্য। তবে 1:30 বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ শুনতে পারে। তাই বৃষ্টির ভিতর ভিজে ভিজে বাড়িতে আসলো। কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে, এবং কি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত। বাসায় এসে পরনের ভিজা জামা কাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে এক লাগাত দুদিন ভিজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবারও ভিজল। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে, তাকে সাপোর্ট করার জন্য। কিন্তু জ্যোতির হয়তো সেই কপাল নেই তাকে সাপোর্ট বা সেবা করার। তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফাঁড়ির রুমের বারান্দা দিয়ে জ্যোতিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে বেরিয়ে দৌড়ে জ্যোতির রুমে এসে হাজির হয়ে জ্যোতিকে শুয়ে থাকতে দেখে বলল, মৌ, তোকে কতবার বলবো, তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না ভিজিস না। এখন তোর ঠান্ডা লাগিয়ে বসে আছিস। জ্বর আসলে তোকে দেখবে কে? তোর পরীক্ষা কে দিবে? ফাঁড়ির রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। জ্যোতি ফাঁড়ির কথা শুনে শোয়া থেকে উঠে বসল। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও, এই একজন আছে যে ওকে সব সময় সাপোর্ট করে ভালোবাসে। তবে ও একা এটা বললে ভুল হবে, ইভা সেও জ্যোতিকে ভীষণ ভালোবাসে এবং সব বিষয়ে তাকে সাপোর্ট করে। তবে ইভা জ্যোতির আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে তার থেকেও ফাঁড়ি ওকে ঠিক তার থেকেও ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হয়েছে, বাদ দে না, আমি ঠিক হয়ে যাব। আর পরীক্ষাও আমি দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি ওই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা তো আমি জানি, আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাদিফ ভাই এসেছেন। কি হো হো হো, ভাইয়া চলে এসেছে বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফাঁড়ি আবার বলল, সাথে আরিশ ভাইয়াও এসেছে। ফাঁড়ির বলা শেষ কথায় জ্যোতির পা দুটো যেন ওখানেই থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার সমস্ত শরীর মধু কাঁপছে। তাই পুনরায় ফাঁড়ির দিক ঘুরে অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যে বলছিস তাই না? তুই আমাকে মিথ্যা বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি? যাই হোক, তুই ফিরলে রাদিফ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? ওই তো বরাবরের মতো ভালোই হয়েছে। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গ্যাস্ট্রিকের লাড়া দেবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হলো কেন্দ্রে পৌঁছানোর পর পরই হলে ঢুকিয়ে দিয়েছে। আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো। তাই খাবার খাওয়ার আর সময় পায়নি। বুঝেছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, তবে আগে রাদিফ ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পালাবদলে এখন এক নতুন দৃশ্যপট বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নামছে নির্বাচনের ময়দানে। একদা যে ছিল উত্তরসূরি, আজ সেই দাবি রাখে সিংহাসনের। রক্তের সম্পর্কই এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য আরিশ তাৎক্ষণে জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সবকিছু ঠিকঠাক করে সে আজ বাড়ি ফিরবে এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ান ও সকাল থেকে ওর পাশে ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজন দুজনার কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না। আরিশ এত বছর দেশের বাইরে থাকলেও আর কারোর সাথে কথা হোক কিংবা না হোক, প্রতিনিয়তই আয়ানের সাথে কথাটা হতো। আর আজ আয়ানের জন্যই সে তার প্রিয়তার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে।
প্রিয়তার খেয়াল রেখেছে, প্রিয়তার যোজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সেই আসার পরপরই বাসা থেকে বেরিয়ে গেছে, আপনি একটু দেখুন না কোথায় গেছে। সানজিদা খান, সময় হলে চলে আসবে। ছেলে ছোট নেই, তার এখন আর আমাদের কথা শোনার বয়স নেই। সে তার নিজ ইচ্ছায় চলে। সাফওয়ান খান, ফোন দিলাম কতবার রিং হলো তবে রিসিভ করেনি। দুপুর হয়েছে, খাবার দাও, আরিশ চলে আসবে। হ্যাঁ। জ্যোতি সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো সোজা আছড়ে নিল। হলুদ ফর্সা গালে হালকা ক্রিম মেখে নিল, সাথে একটু সানস্ক্রিন। ব্যাস এতেই তাকে মাশাআল্লাহ সম্পূর্ণ রেডি হয়। জ্যোতির রাদিফের রুমে এসে বলল, তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুকুই তো ঠিক ছিল। শেষের ভাইয়াটা না বললেও হতো। জ্যোতি রাদিফের কথা শুনে মুচকি হেসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কতটা আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে, তুমি হাসি দিলে তোমার হলুদ ফর্সা দুই গালে দুটো টল পড়ে। আবার গোলাপি রাঙ্গা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। জ্যোতি রাদিফের কথা শুনে কিছুটা লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছ? সেটা তো সবার সাথে পাওনা গিফট। তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা কর, এখনই দিচ্ছি। রাদিফ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জ্যোতির হাতে দিয়ে হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই তোমার জন্য বাহির থেকে আসার সময় নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য, বলে প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। জ্যোতি বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে লেখার মধ্যে রাদিফ সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি খুশি? আরে কি বলছো তুমি? খুশি মানে? আমি এতগুলো খুশি। হাসি মুখে দুই হাত গোল গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শোনো মেয়ে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছে। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলে ডাকবো। বলে চলে যেতে নিলে রাদিফ পেছনে থেকে আবার বলে উঠল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জ্যোতি আর দাঁড়ালো না, এসব তার নিত্যদিনের কারবার। যখন রাদিফ দেশে ছিল না, তখন জ্যোতির সাথে সব সময় ভিডিও কলে কথা হতো। আর তখন বিভিন্ন কথা বলে জ্যোতিকে এমন লজ্জা দিত। জ্যোতিও তেমন কিছু মনে করত না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে সানজিদা খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দিতে একে একে বাড়ির সকলে টেবিলে খেতে বসে যায়। তার কিছুক্ষণ পরেই জ্যোতি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলে সানজিদা খান বললেন, সবাই খেয়ে নিক, সবার খাওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবে। জ্যোতি আর বসল না, কষ্টও পেল না। এটা সে প্রতিদিনই শুনে, তাই চুপচাপ টেবিলের এক কর্নারে গিয়ে দাঁড়াবে তর আগেই জ্যোতির মা মোমেনা খান বললেন, রাদিফের সাথে যে আরিশ ও দেশে ফিরবে সেটা আমরা কেউই জানতাম না, তাই ওর রুমটা গোছানো হয়নি। যতক্ষণ আমরা খাবো তুই গিয়ে আরিশ বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আয়। ইভা ফারি কিছু বলতে নিলে মোমেনা খান রাগী দৃষ্টিতে ওদের দিক তাকায়। মোমেনা খানের এমন দৃষ্টি দেখে জ্যোতিও আর কিছু বলার সাহস পেল না। সহসা আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিক এগিয়ে গেল। আরিশ যেন বাসায় না আসে আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গুছানো শেষ করে এক জায়গায় দাঁড়াতে, সমস্ত শরীর ঘেমে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে মেয়েটার। সাদা জামা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতিরঞ্জিত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার একটা কর্নারে রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘর মোছার শেষ পর্যায়ে হুট করে আরিশ হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভিতর প্রবেশ করে, ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। হঠাৎ ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে জ্যোতি মধু কেঁপে ওঠে, তাড়াতাড়ি করে পিছনে ঘুরে আরিশকে দেখে ওর চোখ ছানাব্রাদ্ধ হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা, সামনে সেই ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটাকে চোখের সামনে এত বড় হতে দেখে। আরিশ জ্যোতির দিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করল, জ্যোতির গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা। শরীরের আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে।
এটা দেখে আরিশ বাঁকা হাসল। কালো প্যান্ট, কালো শার্ট, ভিতরে সাদা গেঞ্জি, চুলগুলোর সামনের দিক অগোছালো। হাতে ব্র্যান্ডের ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট, সব মিলিয়ে ছোট ধরনের একটা ক্রাশ খায় জ্যোতি। কিছুক্ষণ আরিশের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে বলা কিছু কথা। তোকে আমার রুমে আসার পারমিশন দিলকে? আর তোর সাহস বা হলো কি করে আমার রুমে আসার? ব্যাস এতটুকু কথাই যথেষ্ট ছিল জ্যোতির ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্যই এই বাড়ি ছেড়েছিল আরিশ, তার জন্যই এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবার চলে যায়, তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার ওকেই বাড়ি থেকেই বিদায় করে দিবে। সেই ভয় কিছুটা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। জ্যোতি পিছিয়ে যেতে, ওর খোপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে খুলে যেতে আরিশ সেদিকে তাকিয়ে বলল, বয়সের সাথে সবকিছুই তো বড় হয়ে গেছে তোর। এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি হট লাগছে। মানে? আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছে আয়, কি কি বড় হয়ে গেছে ছুঁয়ে দেখাই, তাহলেই বুঝে যাবি। জ্যোতি আরিশের কথা শুনে ভ্রু কুঁচকে নিজের শরীরের দিক ভালোভাবে পর্যবেক্ষণ করতে, এবার আরিশের কথার মানে কিছুটা হলেও বুঝল। একটা বারও ভাবল না আরিশ অন্য কিছুর কোথাও তো বলতে পারি। কিন্তু জ্যোতি সেসব না ভেবে নিজের যা বোঝার বুঝে সাথে সাথে নাউজুবিল্লাহ পরে বিছানার কাছে গিয়ে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই। যেতে বলেছি। কথাটা বলে পা সামনে দিতে আরিশের কথা শুনে পা দুটো থমকে যায় জ্যোতির। ওখানে দাঁড়িয়েই কাপা কাপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমাকে চুমু খাবি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন ভাইয়া? বারবার কথার শেষে ভাইয়া ডাক্তার শুনে আরিশের আগে থেকে দাউ দাউ করা রাগটা যেন আরো ঝলঝল করে উঠল। তাই তেলে গিয়ে জ্যোতির দুই বাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোন ভাই হই না আমি তোর, ভাতার হই। বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশ গিয়ে মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। কি সব গাঁজাখুরি কথা বলছে। আবার কত জোরে আমার বাহুটা চেপে রেখেছে। মনে মনে এসব কথা ভেবে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়া মুচড়ি করে কিছু বলতে যাবে তার আগের আরিশ বলল, অন্যের মুখের প্রশংসা শুনতে খুব ভালো লাগে তাই না? তাদের থেকে অ্যাটেনশন নিতে ভালো লাগে। তাদের সামনে ঠ্যাং ঠ্যাং করতে খুব ভালো লাগে তাই না? আর আমার সামনে আসলেই তোর ছোটবেলা থেকে যৎসব নাটক শুরু হয় তাই না? আজ তোর এই নাটকের শেষ বয়ে আনবো আমি। জ্যোতি আরিশের এমন কথায় ভয়ে জামার দুই সাইড শক্ত করে খামচে ধরে কোনোরকম তোতলাতে তোতলাতে বলল, কি এমন করেছি আমি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? কি করেছিস তাই না? আজ বোঝাচ্ছি কি করেছিস। বলে ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বেঁধে দে। জ্যোতি আরিশকে ওর হাত বাঁধতে দেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে হাতটা বাঁধছেন কেন? ব্যথা পাচ্ছি তো আমি। ব্যথা পাগিয়ে তুই আজ সারা রাত এভাবে বাধা থাকবি? ভাইয়া দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না। ভাই আমি পড়তে পারবো না, পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন মরে গেলেও এই রুমে আর পা রাখবো না, কোনোদিন না। জোরে জোরে কান্না করে কথাগুলো বলতে আরিশ সেদিকে তাকিয়ে জ্যোতির গাল চেপে বলল, এই রুমেই তোর শুরু, এই রুমেই তোর শেষ। গোয়ালদানির শেষ বিকেলের তেজবিহীন সূর্য ডুবে গিয়ে সেই অনেকক্ষণ আগেই পৃথিবীর বুকে অন্ধকার নিয়ে এসেছে, শুধু শহরের চারদিক থেকে যানজটের আওয়াজ ভেসে আসছে। আরিশ জ্যোতিকে তখন খাটের সাথে ওভাবে বেঁধে রেখে দরজার বাহির থেকে পিন লক সেট আপ করে রেখে গেছে। আরিশ চলে যেতে জ্যোতি অনেকবার হাত খোলার চেষ্টা করেছে, কিন্তু অতিরিক্ত টাইট হওয়ার জন্য খুলতে পারেনি। এক সময় সকাল থেকে না খাওয়া অতিরিক্ত কান্নার ফলে দুর্বলতা রেস্তোরে বাঁধা অবস্থায় সেখানে ঘুমিয়ে যায়। বাবার কথা মতো রাদিফও তখন খাবার খেয়ে পারিবারিক ব্যবসার দেখভাল করতে গেছে। কারণ আরিশ সাফসাফ বলে দিয়েছে সে কোন ব্যবসার কাজ সামলাতে পারবে না, সে রাজনীতি করবে। তাই বাড়ির কেউ আর তাকে ব্যবসা সামলাতে জোর করেনি, কারণ আরিশ যা বলে তার বিরুদ্ধে গেলে সে আবারও সব কিছু ফেলে রেখে চলে যাবে। তাই ওনারা ছেলের কাজে চুপ থাকেন,
ছেলে যা করে শান্তি পাচ্ছে পাক না। সাফওয়ান খান তো আর ছেলের নামে কম টাকা রাখেননি, যা রেখেছে তা অর্ধেকের অর্ধেক আরিশের খরচে লাগবে না। তবে বংশের বড় ছেলে বলছে ব্যবসা করবে না। জিনিসটা সাফওয়ান খান একদম মেনে নিতে পারলেন না। ছেলের উপর কিছু বলতেও পারলেন না। আয়ান ও আরিশের মতো রাজনীতি করবে বলে পরিবারকে জানায়। বাকি থাকে রাদিফ, এখন সেও যদি তাদের মতো রাজনীতি করতে চায়, রাজনীতিতে জড়িয়ে যায়, তাহলে ওনাদের ব্যবসা একদম রসাতলে যাবে। তাই সাফওয়ান খান ও মাহমুদ খান রাদিফকে আগেভাগে ব্যবসার কাজ বুঝিয়ে দেয়, যাতে ওদের মতো ওনার রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই বিষয়ে আরিশ ও আয়ন কেউ তেমন মাথা ঘামায়নি, কারণ আরিশের পারিবারিক ব্যবসা বাদেও নিজের আলাদা ব্যবসা আছে। সেটা ও বাহিরে থাকাকালীন ওখানে বসে পরিচালনা করেছে। তার পাশাপাশি আয়ান দেশে বসে আরিশকে সাহায্য করছে। দুই ভাই মিলে ঠুনকো ব্যবসাকে আজ উচ্চ সীমায় নিয়ে গেছে। যেই আরিশের ধারা কোন কিছু হওয়া সম্ভব ছিল না, যে শুধু বুঝত মারামারি ভাঙচুর করা ক্ষমতা খেলা, সেই আরিশ আজ পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। সে চাইলে আল্লাহর রহমতে সব পারে, সেটা তার পরিবারকে সে দেখিয়ে দিয়েছে। আরিশ, আয়ন ও আরিশের কিছু বন্ধু মিলে রাজনৈতিক বিষয়ে কিছু আলোচনা করছিল। এমন সময় আয়ান বলল, আরিশ ভাই, সে সকালে এসে একবার বেরোলে, এখন আবার বাহিরে এসেছ, বনু মানে তোমার মৌয়ের সাথে দেখা করেছিলে। আরিশের ততক্ষণে স্মরণে আসে তখনকার সময় তার মুখে বেঁধে আসার কথা। এটা মনে আসতেই বসা থেকে দাঁড়িয়ে জোরে জোরে হাত দিয়ে মাথায় বাড়ি দিয়ে সিট বলে গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, ওই নারী আমাকে কোন দিন ও শান্তিতে থাকতে দেবে না, কাছেও যেতে দিবে না। ওই নারীকে তো আমি। এইটুকু বলে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠে সবার উদ্দেশ্যে বলল, আমি গেলাম আমার মৌ ওরফে হাফফুটের সাথে রোমান্স করতে। তোরা সব ঠিকঠাক ভাবে গুছিয়ে নিস, আর আয়ন তার কাজ শেষ হলে চলে আসিস। আয়ান আরিশের কথা শুনে মুচকি হেসে বলল, রোমান্স করতে যাবে, নাকি অবুঝ মৌটাকে মরতে যাবে কে জানে। তোমার তো ঠিক নেই এই পানি এই গরম। ও ভালোবাসা পাওয়ার যোগ্য রাখে না, বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে আরিশ। মুখের উপর শীতল কিছু অনুভব করতে আস্তে আস্তে চোখ খুলে তাকায় জ্যোতি। ফুটবল থাকায় মাথাটা চক্কর দিতে, সাথে সাথে আবারও চোখ দুটো বন্ধ করে নেয়। ওর সামনে যে কেউ বসে ওকে স্থির দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। আরিশ তার মুখে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে আস্তে করে বলল, মৌচাক, তোমাকে আমার হয়েই থাকতে হবে, যেমন ছিলে ঠিক তেমনই ভাবে, মৃত্যুর আগ পর্যন্ত। বলে জ্যোতির হাতের বাঁধন খুলে দেয়। জ্যোতি হাত খোলা পেয়ে দড়ির দাগ বসে যাওয়া জায়গাগুলো দুই হাতে মোড়াতে মোড়াতে বলল, আপনি এসেছেন। আমি আপনার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। এখন প্লিজ আমাকে এখন যেতে দিন, আমার শরীরটা ভীষণ ফুটবল লাগছে। যেতে দিব, একটা শর্ত আছে, তবে কিছু ফেরতও দিব। জ্যোতি আরিশের সামনে থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি শর্ত মানতে রাজি হয়ে বলল, কি শর্ত? যদি তোর ওই গোলাপি রামগাঠোটের স্বাদ নিতে দিস, তাহলে তোকে আমি ফিজিক্যাল স্বাদ নিতে দিব। আর এটাই আমার পক্ষ থেকে ফেরত দেওয়া। ছি, কি সব নোংরা কথা বলছেন আপনি? আরিশ ভাই, আসছেন পর থেকে কি বলেছিস? তোর থেকে দূরে যাওয়ার পর তোর প্রতি নোংরা জিনিসটাই আমার কাজ করে। তোকে দেখলে বারবার তোর ঠোঁটের স্বাদ নিতে মনে চায়, তোর সাথে ইন্টিমেন্ট হতে মনে চায়। এখন আমি কি করতে পারি বল? আমার না এসব শুনতে ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে, শরীর কাঁপছে। আরিশ জ্যোতির অবস্থা বুঝল, বুঝে বাঁকা হেসে বলল, কেন? কারণ আপনার প্রতিটা কথা খুব ধারালো, যা আমার পুরো অঙ্গকে কাঁপিয়ে দেয়। তাই। আরিশের মুখে তাই শুনে জ্যোতি কিছুটা বোকা বুনে যায়। এই কথায় যে কেউ তাই বলে এটা ওর ধারণাতে ছিল না। ওর ভাবনার মধ্যে আরিশ কথা এড়াতে বলে, তা ম্যাম, আপনার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবেন। কি হলো, চুপ করে আছেন কেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি বরং দেখাচ্ছি। বলে আরিশ শপিং ব্যাগ থেকে মোড়ানো কিছু একটার মতো বের করে বলল, এই যে দেখছেন, এটা হচ্ছে কারেন্ট হিটার, যেটা এখন আমি কারেন্টে দিয়ে গরম করব, এবং গরম করে আপনার দুই গালে চেপে ধরব। তাতে কি হবে জানেন? জ্যোতি আরিশের কথা শুনে পা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে মাথা দুই দিকে নাড়ালো,
যার মানে সে জানে না। আরিশ জ্যোতিকে না করতে দেখে বাঁকা হেসে বলল, আপনার সুন্দর গাল দুটোতে চেপে ধরব। আর তাতে আপনার গালে পড়া সুন্দর টোল দুটো একদম বোচা হয়ে যাবে, তারপর আর কেউ আপনাকে আপনার গালে টোল দুটো ভীষণ সুন্দর বলে আক্ষেপ করতে পারবে না। ও হ্যাঁ, আরও একটা জিনিস এনেছি, লেজার যা দিয়ে মানুষের মাথা নেড়ো করে দেয়। আর এই ভালো জিনিসটা আমি আপনার উপর ব্যবহার করব, মানে আপনার লম্বা চুলগুলো সব কেটে এক কথায় টাকরা বানাবো, কারণ আমি আবার সবার থেকে আলাদা। সবাই তো পিঠ অব্দি কেটে দেয়, তাই আমি না বলে আরিশ জ্যোতির দিকে এগোতে নিলে আরিশের বলা ও কথা শুনে আরিশকে ওর দিকে এগোতে দেখে হাতের ব্যথা ভুলে এক হাত গালে চেপে তো আরেক হাত মাথার খোপা করা চুল ধরে চোখ মুখ খিচে অনুনয়ের কণ্ঠে বলল, দেখুন দয়া করে আমার সাথে এমনটা করবেন না, আমি তো কিছু করিনি তাই না। আরিশ দেখল জ্যোতির অস্থির মুখখানা, ভয়ে সিটিয়ে যাওয়া শরীরটা। অতঃপর আস্তে করে আরেকটু এগিয়ে জ্যোতির বাম হাতটা হেঁচকা টান দিয়ে পিঠের পেছনের দিকে চেপে ধরে মুখটা ওর মুখের কাছে এনে বলল, মৌ, অস্থির হও না, আমি কিছুই করব না, ভয় পাওয়ার কোন কারণ নেই, মৌ। বলে একটু ঝুঁকে জ্যোতির নরম গালে আস্তে টুপ করে চুমু খায়। জ্যোতি আরিশের কাণ্ডে স্বাভাবিক হাওয়ার বদলে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করল। জ্যোতি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য আরিশকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে সেখানে থেকে দৌড়ে চলে যায়। আরিশ হঠাৎ ধাক্কা খাওয়াও পা পিছিয়ে গিয়ে দরজায় দিকে তাকিয়ে দেখে জ্যোতি ততক্ষণে মুহূর্তেই চল শক্ত হয়ে যায় আরিশের। হাত দুটো মুঠ করে দাঁত কিরমির করে জ্যোতির যাওয়ার দিকে চেয়ে থাকে। জ্যোতি তখন আরিশের রুম থেকে পালিয়ে আসার পর আর নিচে নামেনি, রুমেই ছিল। খানেক পরে দরজায় করাঘাত শুনে শোয়া থেকে উঠে বসে ধীরে পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিতে দেখল রোদ কেমন চোখ করে দাঁড়িয়ে আছে। জ্যোতি রোদকে দেখে হাসি দিয়ে বলল, আরে রোদ আপু, কিছু বলবে? আর ভিতরে আসো। রোদ রুমের ভিতর ঢুকে কড়া কণ্ঠে বলল, মামনি তোকে নিচে ডাকছে। আম্মু ডাকছে, আমি এখনই যাচ্ছি। ওই শুন, তোর সাথে কথা আছে। প্যারামি কণ্ঠে, হ্যাঁ আপু বলো। তোকে তখন দেখলাম আরিশের রুম থেকে দৌড়ে বের হতে, ওর রুমে গেছিলি কেন? আসলে আপু ভাইয়া, তুই আর ওই রুমে পা রাখবি না। আর তোকে যদি আরিশের কাছাকাছি দেখি না তাহলে বড় আম্মুকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তুই ভালোভাবে শুনে রাখো, বড় আম্মু আমাকে তার ছেলের বউ বানাবেন, তোকে না। তাই সাবধান। বলে হনহন করে চলে যায়। রোদ চলে যেতে জ্যোতি সেদিকে তাকিয়ে বেকুব বনে ভাবল, আজব, সে কি একবারও বলেছে সে আরিশের বউ হতে চায়? না, সে তো বলেনি। জ্যোতি এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রোদ সবসময়ই এমন, আজ পর্যন্ত কোন দিন জ্যোতির সাথে ভালো ব্যবহার করেনি। এমন কি সুযোগ পেলে গায়ে হাত পর্যন্ত তুলত। সে ছোটবেলা থেকেই একটু খিটখিটে স্বভাবের ছিল। আপন বোন ফারির সাথে ও খিটখিট করত, তাছাড়া সে শারীরিকভাবে অসুস্থ ছিল। আর তার পাশাপাশি ছোটবেলায় শ্বাসকষ্টের রোগ ছিল, রোগ যেটা 18 বছর হওয়ার পর থেকে মানসিকভাবে বেড়ে গেছে। হঠাৎ হঠাৎ শ্বাস উঠে শ্বাস নিতে না পেরে সেন্সলেস হয়ে যেত। রোদ 2 বছর প্রায় টানা অসুস্থ ছিল। সবাই শুধু আল্লাহ আল্লাহ করত মেয়েটা যেন বেঁচে থাক। রোদের অসুস্থার কারণে পড়াশোনাটাও 2 বছর করতে পারেনি, যার কারণে ওর পড়ালেখাটা পিছিয়ে যায়। যে থাকতো এখন ভার্সিটি সেকেন্ড ইয়ারে, সে এখন মায়ে এইচএসসি দিয়েছে, ভাগ্য কি তাই না? যদিও রোদের শ্বাসকষ্টটা পুরোপুরিভাবে ভালো হয়নি, তাই সবাই তার মন রক্ষা করার জন্য কোন বিষয়েই না করত না, কিংবা কোন বিষয়ে জোর করে না। সবাই তাকে সব বিষয় সাপোর্ট করে বলে আজ সে সুস্থ আছে। জ্যোতি নিচে এসে ওর মায়ের কাছে গুটি গুটি পায়ে দিয়ে জিজ্ঞেস করল, আম্মু আমাকে ডেকেছ? হ্যাঁ, তোকে না, তোর বড় আম্মু বলেছিল দুপুরে সবার খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখতে। জ্যোতি কিছু বলবে তার আগে আরিশ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, মামনি সারাদিন রুমে ভিতর থাকলে থালা বাসন কিভাবে ধোবে? শেষ মেরে। জ্যোতি আরিশের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। এতক্ষণ হাত বেঁধে রুমবন্দি করে রেখে এখন বলছে সে নাকি সারাদিন রুমে থাকে। তাই কিছুটা ক্ষোভ নিয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, আম্মু, আরিশ ভাই তো আমাকে রুমের মধ্যে জ্যোতিকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে ওর মা ঠাস
তোর লজ্জা করে না এখন আরিশের দোষ দিচ্ছিস? সারাদিন বসে খাবি সেটা বলতে পারিস না? চেঁচিয়ে জ্যোতি মায়ের হাতে থাপ্পড় ও চিৎকার করে বলা কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠতে জ্যোতিকে থাপ্পড় দিতে দেখে ইভা দৌড়ে এসে বলল, সমস্যা কি তোমার আম্মু? ওকে মারছো কেন? কি করেছে ও? কি করেনি বল। একটা কথা বললে শুনবে না। ওকে দুপুরে একটা থালা বাসনগুলো দু। ওনাকে আর কিছু বলতে না দিয়ে রাদিফ দরজার কাছ থেকে এসে জ্যোতির দুবাহু ধরে একদম নিজের কাছে এনে রাগী কণ্ঠে বলল, শুরু থেকে এখানে সবটাই আমি দেখেছি মামনি। বাড়িতে দুজন কাজের মেয়ে রেখেছিলাম, তাদের ভিতর একজন ধোয়া কাচা করবে আর একজন বাড়ি পরিষ্কার করবে। কিন্তু তোমরা ধোয়া কাচা যিনি করেন তাকে বিদায় করে দিয়েছ, আর ওকে দিয়ে তার কাজগুলো করাচ্ছ। এটা আমি মানতে পারি না। মামনি বাড়িতে তো আরো মেয়ে আছে, কই তাদের কাউকে দিয়ে তো কাজ করাও না? তাহলে ওকে দিয়ে কাজ করাও কেন? শোনো মামনি, যে পর্যন্ত আছো সে পর্যন্তই থাকো। দরকার হয় বাড়িতে আরো কাজের মেয়ে রেখে দিব, তাও ওকে কাজ করতে বলবে না। বলে জ্যোতিকে উপরে যেতে বলে সে হনহন করে রুমের দিক চলে যায়। রাদিফ চলে যেতে জ্যোতি ভেজা চোখ দুটো তুলে আরিশের দিকে একবার তাকালো। কারণ সে ভেবেছিল আরিশ তার হয়ে এমনটা বলবে, কিন্তু হলো তার উল্টোটা। এক বুক কষ্ট নিয়ে জ্যোতি ভেজা চোখের রুমের দিক যাওয়ার জন্য পা বাড়ায়। যদি সে আর কিছুক্ষণ আরিশের দিকে তাকাতো তাহলে দেখতে পারত আরিশের হিংস্র রক্ত অভা চোখগুলো। শহরের অতি তীব্র যানজট ও ধুলো ওরা পরিবেশকে মোকাবেলা করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন বাড়ির দুই বড় কর্তা, সাফওয়ান খান, মাহমুদ খান। সাথে সাইফুল খানও ছিলেন, উনাকে নেত্রীয় দল কেন্দ্রে রেখেছেন, তাই উনি অফিস থেকে সরাসরি সেখানে গেছেন। ক্লান্ত শরীর খানা সোফায় এলিয়ে দিলেন সাফওয়ান খান। উনাদের আসতে দেখে ঠান্ডা লেবুর শরবত এনে দিলেন সানজিদা খান। শরবতটা দুজনের হাতে দিয়ে বসলেন স্বামীর পাশে। সাফওয়ান খান তৃপ্তি সহকারে স্ত্রীর দেওয়া শরবতটা খেলেন। অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ছেলেটা সেই দুদিন আগে বাড়ি ফিরল, ওই একটু দেখার পর তাকে তো আর দেখলাম না। এখন পর্যন্ত একটা কথা আমার সাথে বলেনি, কই সে? সানজিদা খান স্বামীর প্রশ্নে একই রকম নিঃশ্বাস ফেলে বলে, মাত্র দেখলাম কোথা থেকে রেডি মেগে আগুন হয়ে এসে সোজা রুমের দিকে গেছে, পিছু ডাকলাম শুনল না। আপনার ছেলের সেই ছোটবেলার আড়ি এখনো একটুও কমেনি? ওর কথা নড়চড় হলো। উনার বাকি কথা শেষ করার আগে উপরের দোতলা ঘর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ। ওনার বুঝতে বাকি থাকে না এসব ভাঙচুর ওনার ছেলে আরিশ করছে। আবারও জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে যায় আরিশের রুমের দিকে। গিয়ে দেখে রুমের অবস্থা ছন্ন বিচ্ছিন্ন। ছেলের হাত কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইস করা ফ্লোরের রক্তটা যেন বেশি গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুকটা ধুক করে ওঠে। দৌড়ে ছেলেকে শান্ত করার জন্য আহাজারি করে কান্না জড়িত কণ্ঠ বলল, আমার সোনা, কি হয়েছে বাবা বল। এমন করছো কেন? হাতটা কেটে কি হয়েছে দেখেছ? শান্ত হও বাবা। কি হয়েছে মাকে বলো। আমার তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই আম্মু, তোমাদের সবাইকে আমার চেনা জানাশোনা আছে। তোমরা কে কতটা আমাকে ভালোবাসো সেটা আমার জানা। তাই দয়া করে আমাকে একটু একা থাকতে দাও। ছেলের আবারও আগের মতো পাগলামি দেখে সাফওয়ান খান কাছে যেতে যেতে বললেন, বাব আমার কি হয়েছে আমাদের বল, আমরা সব ঠিক করে দেব। সাফওয়ান খানকে ওর দিকে এগোতে দেখে চেতে ওঠার রাগটা যেন আরো চেতে উঠেছে। তাই জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলল, আম্মু এই লোককে আমার রুম থেকে বের হতে বল। আর নয়তো যদি এবার আমি আবার চলে যাই, বিশ্বাস করো কোনোদিন আর এই বাড়িতে পা রাখবো না। আর সে তোমার বাবা হয়, তুমি তার সাথে এমন ভাবে কথা বলছো কেন? দেখো মা, যেটা আমার সেটা একান্তই আমার, সেটা নিয়ে টানা হেসড়া করা আমার মোটেও পছন্দ না। আর তোমরা বারবার সেটাই করছো। কি করেছি আমরা? সাফওয়ান খান, হ্যাঁ বলো কি করেছি আমরা? তুমি যখন যেটা চাও আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, তোমার মন রক্ষা করার চেষ্টা করি। তারপরও তুমি? আরিশ ওর মাকে হাত জাগিয়ে বলল, ব্যাস আম্মু, আর মিথ্যে বলো না। তোমরা আর কত মিথ্যে বলবে? আরিশ, আম্মু মৌ তো আমার ছিল তাই না? মৌয়ের সাথে তো আমার বিয়ে হয়েছিল, তাহলে ও কেন আমার হচ্ছে না? জানো, বাদ দাও,
তার চেয়ে বরং আমাকে একা থাকতে দাও। তোমরা চলে যাও। আমি আমার জিনিস বুঝে নিতে জানি। আমার জিনিস কাউকে আমার করে দিতে হবে না। আরিশ, ওটা কোন বিয়ে ছিল না। ছেলে খেলা বন্ধ কর। আর ওই অপয়া মেয়েটাকে তো আমি কোনোদিনও তোমার বউ হিসেবে মেনে নিব না। যে মেয়ের জন্য আমার বুক থেকে তোমাকে 7টা বছর দূরে থাকতে হয়েছে, সেই মেয়েকে তো। তুমি তো এমন ছিলে না। তুমি তো আমার বউকে ভীষণ ভালোবাসতে। তাহলে এখন এমন করছো কেন? সে এখন যেমনই কর, তোমাদের মানতে হবে না। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আরিশ: হ্যাঁ আম্মু, আমি কোন নায়ক হতে চাই না, যে ফ্যামিলি কিংবা পরিস্থিতির চাপে পড়ে প্রিয় মানুষকে ছেড়ে দিব। আমি আমার লাইফে ভিলেন হতে চাই, প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি সমাজ কিংবা পরিবারের মানুষকে বুঝি না। আমি আমার প্রিয় মানুষকে ছিনিয়ে নিতে বুঝি। জানো তো আম্মু, লাইফে নায়ক নয়, ভিলেন প্রয়োজন, তাহলে জীবনটা সুখের হয়। সাফওয়ান খান এতক্ষণ মা ছেলের কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। ছেলে আর তার সেই ছোট ছেলে নেই। তার সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, শুধু চেঞ্জ হয়নি রাগ, ইগো, ক্ষোভ, জেদ। আর সেখানে থেকেই সে 7 বছর হয়ে গেল, ছেলে তার সাথে কথা বলে না। শত চেষ্টা করেও এই 7 বছরে তার সাথে কথা বলাতে পারিনি। ভুলটা তারই ছিল, সেদিন ছেলেটাকে এমন শাস্তি না দিলেও পারত। কিন্তু কি করার ছিল, তখন জ্যোতিও খুব ছোট্ট ছিল। আরিশের অতিরিক্ত টর্চার ছোট মেয়েটা উপর প্রতিনিয়তি তার চোখে পড়ত। সে ভেবেছিল সেদিন সেই সিদ্ধান্তটা নিলে হয়তো তার ছেলেটা ছোট মেয়েটার সাথে এমন করবে না। কিন্তু তা না হয়ে হলো তার উল্টোটা। বাবা ছেলের সম্পর্কটাও আজ ছন্নছাড়া। উনি আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ওনার বেশ জানা আছে, ছেলে যখন বলেছে মৌতার, দুনিয়া উল্টে গেল মৌতার। সেখানে কারো কিছু বলার সাধ্য নেই। আর সে তার ছেলের ইচ্ছাকে মেনে নিবে। কিন্তু এই মুহূর্তে উনি আরিশকে এই কথাটা বলতে পারছে না। আর এই মুহূর্তে কথাটা উনি বলতে চায় না। তাই আস্তে করে সেখানে থেকে চলে এলেন। সকাল গড়িয়ে বেলা দুপুর 1:25। জ্যোতি পরীক্ষা শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছে। একা বললে ভুল হবে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড তানিশাও ছিল। কিন্তু আজ মনে হয় সব রিকশা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কোন রিকশা খালি পাচ্ছে না। এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায় ওরা। হাতে ঘড়ির দিক তাকিয়ে দেখে 1:30 বেজে যাচ্ছে। মনে ভয়ের রেশ আসে, সামনের মোড়ের রাস্তাটা একদম ভালো না। দুপুরবেলায় মেয়েদের একলা পেলেই কিস করে, সেটা প্রথম পরীক্ষার দিনই সে টের পেয়েছিল। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না, যত দাঁড়াবে ততই দেরি হবে। তাই মনে এক বুক সাহস নিয়ে হাঁটা দিল। কিছুটা পথ হাঁটতে খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামল। হঠাৎ সামনে বাইক থামতে দেখে জ্যোতি চোখ মুখ খিচে 2 পা পিছিয়ে যায়। আস্তে পিটপিট করে চোখ খুলে দেখে রাদিফ বাইকের উপর হাসিমুখে ওর দিকে তাকিয়ে আছে। জ্যোতি রাদিফকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পায়। ও রাদিফকে দেখে মুচকি হেসে বলল, ভাইয়া তুমি এই রাস্তায় কি করছো? আমার সামনে একদম হাসবেন না তুমি। তোমার গালের টোল পড়া হাসি আমার বুকে মারাত্মক তীর বেঁধে, সেটা তুমি বোঝো না। জ্যোতি বিরক্ত হয়। এই লোক ওকে যখনই দেখে তখনই গালের টোল নিয়ে পড়ে থাকে। মনে মনে শপথও করে নেয় এই লোকের সামনে আসলে কোনোদিনও আর হাসবে না। তাহলে আর গালের টোল পারবে না, আর ওকে ফালতু বকবক শুনতে হবে না। তাই কিছুটা কিঞ্চিত রাগ নিয়ে বলল, তুমি এদিকে কেন এসেছো আগে সেটা বল। বারে, টলয়ালি একা একা বাড়ি যাবে তাই তো তাকে নিতে এলাম। তুমি আমাকে নিতে এসেছো? না, আপনাকে নয়, আপনার আশেপাশে মানুষকে নিতে এসেছি। জ্যোতি বুঝল এখন রাদিফ কথাটা মজা করেই বলছে, তাই ও রাদিফকে আর কিছু বলল না। আস্তে করে রাদিফের বাইকের পিছে উঠে ঘাড় ঘুরিয়ে তানিশার দিকে তাকিয়ে বলল, কিরে তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের সাথে যাবি? যাব, কিন্তু তোদের সাথে না। আসলে আমার একটা কল এসেছে, ও আমাকে এক্ষুনি নিতে আসবে। ও না আসলে তোদের সাথেই যেতাম, তুই বরং চলে যা। কে আসবে? আমাকে তো তখন বললি না। বাড়ি গিয়ে ফারির ফোন থেকে কল দিস, তখন বলবনি, এখন তাড়াতাড়ি যা। রাদিফ এতক্ষণে তানিশার দিকে তাকালো, তাকিয়ে কিছুটা অবাক হলো। ভালো করে তাকিয়ে দেখে, তানিশা নামের মেয়েটি একদম জ্যোতির কপিক্যাট।
ফর্সা চেহারার চোখ নাকঠোঁট এমনকি ঠোঁটের নিচে তিল সাথে গালে পড়া টোল, সবকিছুই খেয়াল করে রাদিফ অবাক কণ্ঠে বলে। কি একটা কুইন্সিডেন্ট বিষয়। তোমরা দুজন দুজনার কত মিল। হঠাৎ করে কেউ দেখলে বলতে পারবে না তোমরা আপন বোন না, সবাই এক বাক্যে উপাধি দেবে তোমরা যমজ বোন। আমার বোনের থেকে ও বেশি কিছু হই ভাইয়া। আর নয়তো দেখেন আমাদের মধ্যে কি এত মিল থাকার কথা, তাই না রে জুতু? একদম। ওদের কথা শুনে রাদিফও মুচকি হাসল, বাইক স্টার্ট দিতে দিতে বলল, আমাদের বাড়িতে এসো। অবশ্যই ভাইয়া। জুতি যাওয়ার আগে তানিশাকে বলে, ওই শুন, আমি বাড়ি গিয়ে ফারির নয় আমার ফোন দিলেই তোকে কল দিব নে। ওকে। তুই ফোন পাবি, তুই ফুকিননি। ও তোকেও তো একটা কথা বলা হয়নি। আমিও বাড়ি গিয়ে ফোনে বলবো নে। হ্যাঁ, এখন যাই। যা। রাদিফ জুতি তানিশাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। ওদের চলে যেতে দেখে তানিশা ও গুটি গুটি পায়ের রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে হাফিজকে হাসি মুখে ওর দিকে আসতে দেখে ও মুচকি হেসে আরো এগিয়ে যায়। দুজন একদম কাছাকাছি দাঁড়িয়ে দুজন দুজনাকে আরো একটা হাসি উপহার দেয়। অতঃপর হাফিজ ওর পিছন থেকে হাতটা এনে তানিশাকে দিয়ে বলল, এই গোলাপটা আমার কিউট পরীর জন্য। তানিশা মুচকি হেসে ফুলটা হাতে নিল, ঘুরে ফিরে দেখে হালকা ঘ্রাণ নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আন্টি ভাই বোনেরা কেমন আছেন? তারা ভালো আছে। তোমার বাসার সবাই কেমন আছে? এই তো ভালো আছে। চলো সামনে দিঘির পাড়ে গিয়ে বসি, ওখানে শস্য বাতাস বয়, কথা বলতে ভালো লাগবে। ওরা দুজন কিছুটা সামনের দিকে এগোতেই তানিশাখুর চোখে পড়ে আয়ান ওর দল বল নিয়ে এক একজন বাইকের উপর বসে আছে। ব্যাস হয়ে গেল। তানিশা কাচুমাচু করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। মনে মনে আল্লাহ আল্লাহ করে গলা শুকিয়ে ডাকতে লাগল, এই বান্দা এখানে কি করে? আজ আবার না কোনো গন্ডগোল করে? আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ওর মনের মনে বিড়বিড় করার ভিতর আয়ান ওর একেবারে কাছে এসে হাফিজের দিক সরু চোখে তাকায়। অতঃপর দাড়িটা একটু চুলকিয়ে বলল, তুই কে রে? তোকে তো আগে কখনো দেখিনি। আয়ান ওকে না চিনলেও হাফিজ আয়ানকে ঠিকই চিনল। আর চেনারই কথা, পুরো ঢাকা শহরে তাদের দুই ভাইয়ের ইলেকশনের পোস্টার লাগানো। তাছাড়া তাদের কমবেশি তো সবাই চেনে। সেই সূত্রে হাফিজেরও চেনা। তাই হাফিজ কিছুটা বিনয়ের সুরে বলল, আরে ভাই আপনি কেমন আছেন? ভাই আপনি চেনো আমাকে? কি বলছেন ভাই, আপনাকে চিনব না? দেখো তুমি আমাকে চেনো কিন্তু তোমার পাশের জন আমাকে চেনে না। এতবার ওয়ার্নিং করার পরেও তোমার সাথে মিশছে। আজ আমার জায়গায় যদি ভাইয়া হতো না তো এই মেয়ের কি যে হতো? আমি বলেই এখন পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে আছে। ভাই আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় বলছি। তারপরও যদি বুঝতে না পারো তাহলে বুঝিয়ে বলছি। এই যে তোমার পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছো না, ওই মেয়েটা আমার। তাই আজ এই মুহূর্ত থেকে ওর কাছ থেকে দূরে থাকবে। আর নেক্সট টাইম যদি তোমাকে এই এলাকায় কিংবা ওর আশেপাশে দেখি তোমাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে এক মিনিটও ভাববো না। এটা আমার না ভাইয়ের কথা, প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাকে ভালো লেগেছে মানে সে সারা জীবনের জন্য আমার। এবার সোজা ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়ো। হাফিজ যা বুঝার বুঝে নিল। তাই বড় নেতা মানুষদের সাথে ঝামেলা করতে চাই না বলে চুপচাপ একবার তানিশা দিক তাকিয়ে ওখান থেকে চলে গেল। হাফিজকে চলে যেতে দেখে আয়ান এবার স্বাভাবিক মানুষ থেকে রাগী মানুষে পরিণত হল। তানিশা দুই বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, সাহস কি করে হয় আমি ব্যতীত পর পুরুষের সাথে মেশার? চুপ করে থাকবে না? অ্যান্সার মি। তানিশা আয়ানের রাগী চেহারা দেখে ভয় ভয় বলল, আপনি কে হন আমার, যে আপনার সব কথা আমাকে শুনতে হবে? ভবিষ্যতের জামাই। আমি রাজি হলে না ভবিষ্যৎ। তুমি রাজি হলে হবে, না হলে না হবে। তোমাকে আমি ছাড়ছি না মেয়ে। দেখুন ভালো হচ্ছে নাকি? বাইকে উঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। না আমি আপনার সাথে যাব না। দেখো বাড়াবাড়ি করো না, ভালোবাসি তোমায়। জোর করছি না। যেদিন ভালোবাসতে পারবে সেদিনই ভবিষ্যৎ হবে, তার আগে আমি তোমাকে ফোর্স করব না। তবে যে ছাড় দেব সেটাও না, যে তুমি অন্য ছেলেদের সাথে মিশবে। তানিশা আর কথা বাড়ালো না, কারণ ও এই 4 বছরে খান বংশের সব মানুষকে খুব ভালোভাবে চিনে গেছে। এরা এক কথার মানুষ।
কথার কোন নড়চড় হবে না। তাই ভালো মেয়ের মতো আয়নের বাইকের উঠে বসলো। তানিশাকে বসতে দেখে আয়ান আর কথা বাড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তানিশার বাসার দিকে রওনা হলো। আরিশও মাত্র বাইক নিয়ে বাসায় ঢুকছিল, তখন পাশ দিয়ে রাদিফকে বাইক নিয়ে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে ওর দিক তাকায়। রাদিফের পেছনে হেলমেট পরা কাউকে দেখে কুঁচকানো ভ্রু জোড়া আরো কুঁচকে যায়। আরিশের কুঁচকানো ভ্রু জোড়া তখন স্বাভাবিক হয় যখন দেখে রাদিফের পিছনে হেলমেট পরা মেয়েটা আর কেউ নয়, তার মৌ। তখনই রাগের দাঁত কিরমির করে হাত দুটো মুঠিবদ্ধ করে নেয়। চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগকে শান্ত করার জন্য। তবে সে ব্যর্থ, রাগ কমছে না, তার বরং বেড়েই যাচ্ছে। সে তার মৌকে কারোর সাথে সহ্য করতে পারে না। এতটা বছর কাছে ছিল না ঠিকই, তবে আয়ান বাপ চাচারা ব্যতীত তার মৌ আজ পর্যন্ত কোন ছেলের সাথে কথা বলতে পারেনি। শুধু পারেনি এই বেটার রাদিফের সাথে কথা বলাটা বন্ধ করাতে। আরিশ একবার রাগী চোখের রাদিফের দিকে তো আর একবার জ্যোতির দিকে তাকিয়ে বাইকে জোরে একটা লাঠি দিয়ে বলল, ছা শালার জিন্দেগি, একটা ছেলের থেকে আমার মৌকে সামলাতে পারছি না। মনে তো চাচ্ছে দুটোকেই মেরে আমি নিজেও মরি। আজ খালি তুই ভিতরে আয়, তোর সঠিক ব্যবস্থায় নিব। প্রতিদিনের মতো আজও সন্ধ্যা হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা আগে ফারি জ্যোতি ছাদে এসে আড্ডা দিচ্ছে। সারাদিন কার কেমন কাটল সেই নিয়েই আলোচনা। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে হঠাৎ করে জ্যোতির মনে কিছু মনে আসতেই তাড়াতাড়ি করে উঠে বলল, ফারি রে তুই বস, আমি এখনই আসছি। কেন, কোথায় যাবি? জ্যোতি আর ওর করল না, দৌড়ে নিচে নামল। নেমে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে একই রকম দৌড়ে ছাদে উঠে হাঁফাতে হাঁফাতে বলল, এসে পেরেছি। এখন বল গেছিলি কোথায়? বলছি একটু জিরিয়ে নি। জ্যোতি বক্স থেকে ফোনটা বের করে ফারির সামনে ধরে বলল, এই দেখ। ফারি জ্যোতির হাতের দামি ফোন দেখে প্রচণ্ড পরিমাণ শক হয়, মুখটা হা হয়ে যায়। হুট করেই জ্যোতির হাত থেকে ফোনটা ছো মেরে ওর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তাজ্জব কণ্ঠে বলল, ফোনটা তো মনে হয় 50,000-এর উপরে হবে। তুই এই ফোন পেলি কোথায়? রাদিফ ভাইয়া দিয়েছে। হ্যাঁ, উনি তোকে এই ফোন দিয়েছে? না, আমি চুরি করে এনেছি। আর হ্যাঁ, 2 দিন হয়ে গেল, আগে তো বললি না। আরে এই 2 দিন পর পর পরীক্ষা ছিল, তাই পড়ার টেবিলেই বেশি ছিলাম। আর ফোনটা যখন দিয়েছিল তখন রুমে রাখার পরে আর ফোনের কথা মনে ছিল না যে তোকে বলবো। আরিশ ভাইয়া জানে উনি তোকে ফোন দিয়েছে। আরে তোকে মায়ে বললাম, উনি জানবে কি করে? আর জানলেও আমার কি? উনি ওনার মতো, আমি আমার মতো ভেবে বলছিস? না গললিতা, আমার ভাবনা তো বয়ম্বরে রাখছি। জুইথা, আরে গাধি ষাঁড়ের মতো চেঁচাবি না। অসভ্য মেয়ে গাধা হয়ে ষাঁড়ের মতো চেঁচায় কেমনে? তাহলে মানছিস তুই গাধা? শয়তান মেয়ে তুই, দাঁড়া, আমি গাধা তাই না? জ্যোতিকে আর পায়েকে খিলখিল করে জোরে জোরে হাসতে হাসতে গোল গোল দৌড়াতে লাগলো। ফারিও জ্যোতির পিছে পিছে থামো বলছি বলে দৌড়াতে লাগলো। একটা সময় পরে জ্যোতি নিজেই থেমে যায়। গায়ের পাতলা জর্জেটে ওড়না দিয়ে নাক চেপে ধরে বলল, তুই কি বাজে কোন গন্ধ পাচ্ছিস? এতক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য অনেকটা ঘেমে গেছে জ্যোতি, হাঁপিয়েও গেছে বেশ। ঘন ঘন নিঃশ্বাস ফেলার ভেতর নাক চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। প্রায় দম বন্ধ হয়ে আসার পালা, কোনোরকম হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে নিতে আবারও বলল, ফারিরে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেমন বাজে একটা গন্ধ আসছে, যে গন্ধটা আমি একদম সহ্য করতে পারছি না। ফারিও গন্ধটা পাচ্ছে, তবে ওর তেমন সমস্যা হচ্ছে না। ও ভালো করে স্মাইল নিয়ে বলল, এটা তো সিগারেটের গন্ধ আসছে। আমাদের ঘরে তো কেউ সিগারেট খায় না। ফারি ছাদের আশেপাশটা ভালোভাবে তাকালো, তখন ছাদের রেলিং ধরে আরিশকে এক দৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে সিগারেট খেতে আর তার ধোঁয়া ছড়াচ্ছে দেখে ফারি টপ্তর শ্বাস ছেড়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া ওটা ফেলে দাও, মৌ শ্বাস নিতে পারছে না। ফারির কথায় আরিশের কোন হেলদোল হলো না। এখনো এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। তবে কিছু একটা ভেবে ফারির দিকে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আমার মৌকে সামলে নিচ্ছি। ফারিকে কথাটা বলতে দেরি, কিন্তু ওর যেতে দেরি হলো না। একবার জ্যোতির দিকে তাকিয়ে বিনা বাক্যে চলে গেল। ফারিকে চলে যেতে দেখে আরিশ সিগারেটের ধোঁয়া ছড়াতে ছড়াতে জ্যোতির কাছে গিয়ে দাঁড়ায়। জ্যোতির নাকে আসা গন্ধটা আরো তীব্র হয়।
দু পা পিছাতে পিছাতে একদম রেলিংয়ের সাথে মিশে যায়। এতটা তীব্র গন্ধ না নিতে পেরে চোখ দুটো লাল হয়ে তাতে পানি জমে যায়। তবুও অনেক কষ্টে আরিশকে বলল, দয়া করে হাতের সিগারেটটা ফেলে দিন। আমি এগুলো খাওয়া একদম পছন্দ করি না, আর এসব কিছুর ধোঁয়া সহ্য করতে পারি না, প্লিজ ফেলে দিন। আরিশ মায়া ভরা দৃষ্টি নিয়ে তার মুখের কথাগুলো শুনল, অতঃপর সিগারেটটা মুখের কাছে নিয়ে জোরে একটা টান দিয়ে হাত থেকে সিগারেটটা ফিক্কা মেরে নিচে ফেলে দিল। মুখটা উপরে আকাশের দিকে বের করে ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমি আরিশ আজ এই মুহূর্ত থেকে সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম শুধু আমার মৌচাকের জন্য। জ্যোতি আরিশের কথাটা মালুমে নিল না, কারণ সে তখনও গন্ধ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যস্ত। কিছুক্ষণ পর গন্ধটা না পেয়ে মুখ থেকে ওড়নাটা সরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আস্তে আস্তে চোখ খুলে আরিশের দিকে তাকায়। ভেজা চোখ, গোলাপি টকটকে কাপা কাপা ঠোঁট, নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। তাই সাথে সাথে চোখ দুটো বন্ধ করে মাথাটা একটা ঝাড়ি দিয়ে চোখ মেলে তাকালো, আবারও চোখে পড়ল মোয়ের মায়া ভরা মুখটা। ব্যাস নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। দুই হাত রেলিংয়ের দুই পাশে রেখে জ্যোতিকে দুই হাতের মধ্যে করে নিল যাতে বের না হতে পারে। আস্তে আস্তে করে জ্যোতির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গভীরভাবে ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিল। জ্যোতি সব ভীষণভাবে শখ হলো, যেমনই ভাবে মানুষ ধ্যানে পড়লে তার আশেপাশে কি হয় কিছুই বুঝতে পারে না, জ্যোতির বেলায় ঠিক তেমনটা হয়েছে। টানা 1 মিনিট না 2 মিনিট না 7টা মিনিট আরিশ জ্যোতির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আবদ্ধ করে রেখেছে। আরিশের চুমু খেয়ে মন ভরে গেলে আস্তে তার মোয়ের ঠোঁট দুটো ছেড়ে দেয়। তৃপ্তির চোখে তাকিয়ে আবারও শব্দ করে গালে চুমু খায়। খুশ আসে জ্যোতি, আরিশকে নিজের কাছ থেকে ঠেলে সরাতে চায়, কিন্তু আরিশকে এক চুলও সরাতে পারিনি। আরিশ জ্যোতির আদলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর শত ভুল শত অন্যায় আমি 1000 বার ক্ষমা করতে রাজি, কিন্তু তোর ভুল অন্যায় ক্ষমা করলেও তোর দিকে যে হাত বাড়ানোর চেষ্টা করবে তাকে শেষ করতে আমার এক মুহূর্ত সময় লাগবে না, কারণ তোকে সম্পূর্ণই আমার থাকতে হবে। এতটুকু বলে আবারও অন্য গালের শব্দ করে চুমু খায়। পরপর চুমু খেতে দেখে জ্যোতি আরিশকে ধাক্কা দিয়ে হাত দুটো দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, ছি, বারবার এভাবে চুমু খাচ্ছেন কেন? আপনার লজ্জা করে না আপনি ভাই হয়ে? খুট করে কি হলো বুঝল না, যখন ঠোঁটে ব্যথা অনুভব করে তখন শব্দ করল আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য। কারণ আরিশ জ্যোতির ঠোঁট দুটো কামড়ে ধরেছে। জুরি বারবার হাত থাপড়াচ্ছে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা সময় আরিশ ছেড়ে দিল। যখন জ্যোতির ঠোঁট দুটো ফুলে উঠল, জ্যোতি ঠোঁটে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ জ্যোতিকে কান্না করতে দেখে বেজায় বিরক্ত হয়ে বলল, সোজা রুমে যাবি, গিয়ে পড়তে বসবি মু। আমি ফারিকে দিয়ে সন্ধ্যার নাস্তা পাঠিয়ে দেব। জ্যোতি ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। তখন ওখান দিয়ে রাদিফও রুমে যাচ্ছিল। জ্যোতিকে কাঁদতে কাঁদতে রুমে যেতে দেখে ভ্রুকুচকে সেদিকে তাকিয়ে পাশে থাকায় তখন আরিশও ছাদ থেকে নেমে এসেছে। আরিশকে দেখে রাদিফ এগিয়ে এসে বলল, জ্যোতি কান্না করতে করতে গেল কেন? তুই কিছু বলেছিস? সেটা কি তোর মতো বালের কাছে কৈফিয়ত দিতে হবে? মুখের ভাষা ঠিক করে কথা বল। কি করবি তুই? আমার বাল ফালাবি? দরকার হলে বাল ফালাবো। ঠিক আছে, আগে ফালাবি তারপর বলতে আসবি। তুই জ্যোতির থেকে দূরে থাকবি, সেটা তুই বলার কেড়ে। বরঞ্চ তুই দূরে থাকবি আমার মুয়ের থেকে, আর নয় তো ভুলে যাব তুই আমার এক রাবিতে ভাই হোস। বলে রাদিফকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দফদফ পা ফেলে সেখানে থেকে চলে যায়। সময় চলে যায় স্রোতের মতন। তখন ছাদ থেকে আসার পরে জ্যোতির রাতের খাবার খেতে আর নিচে নামেনি। ফারিও ওরার রুমে যায়নি। সন্ধ্যা থেকে একটানা পড়ার পর টেবিল থেকে উঠে দাঁড়ায়। জ্যোতি অনেকটা পড়া পড়ে ফেলেছে, এখন আর কিছুই মাথায় ঢুকছে না। তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। যদিও খিদা লেগেছে, তবু সে আজ নিচে নামবে না, আরিশের মুখোমুখি সে হবে না। কিছুক্ষণ পায়চারি করার পর তানিশার কথা মনে উঠতেই ওর ফোনটা হাতে নেয়। চটজলদি করে ফোন দেয় ওর নাম্বারে। কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ হয় অপর পাশ থেকে। ওই জানো কি করস রে? এই তো মাত্র পরে উঠলাম। বাইদা, এটা কি তোর নাম্বার? হুম।
তুই কি কর? আমি মাত্র পরে উঠলাম। আমি বুঝতে পারি না তোর আর আমার সব সময় এত মিল হয় কিভাবে। জ্বর আসলে তোরও আসবে, তোর সর্দি হলে আমারও সর্দি হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা আগের কোন জন্মে যমজ বোন ছিলাম। তুই এসব কথা বাদ দে, এখন বল তখন কে এসেছিল? তানিশা ওকে সব বলল, শুধু বলল না আয়ানের কথাগুলো। কারণ জ্যোতি যদি জানতে পারে আয়ান ওকে পছন্দ করে তো কাম হয়ে গেল। এমনিতেই সারাদিন তোর মাথা খায় দুই ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বউ করে আনবে। তাই আর বলতে গিয়ে বলল না। তানিশার ও খুব ইচ্ছে ছিল ওর ভাইটা বড় থাকলে জ্যোতিকে ওর ভাবি বানাবে। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল। কারণ ভাইটা যে অনেক ছোট। দুই বান্ধবী আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যে যার মতো শুয়ে পড়ল। অন্ধকারকে কাটিয়ে বিশাল সূর্যটা উদিত হলো পৃথিবীর বুকে, চারিদিকে সূর্যের আলোয় আলোকিত হলো। খান বাড়িতেও কর্তাদের খাওয়ানোর জন্য করতিরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। এমন সময় আরিশ ফুল রেডি হয়ে আয়ানকে নিয়ে বাসা থেকে বের হতে নিলে সানজিদা খান দৌড়ে এসে বললেন, আরিশ বাবা, তুমি কিছু খাবে না? আর এত সকালে তুমি কোথায় বের হচ্ছে? ইলেকশন নিয়ে একটু ঝামেলায় আছি, সেখানেই যাচ্ছি। খাবার খেয়ে যাও। না আম্মু, এখন খাওয়ার সময় পাবো না। বাহিরে গিয়ে খেয়ে নেব। আয়ন, তুমিও খাবে না? না বড় আম্মু, আমিও ভাইয়ের সাথে খেয়ে নেব, তোমরা বরং খেয়ে নাও। দুই ভাই আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে গেল। তখন রেডি হয়ে জ্যোতির সিঁড়ি দিয়ে নামছিল। জ্যোতিকে দেখে সানজিদা খান খাবার খেয়ে পরীক্ষা দিতে যেতে বললেন। জ্যোতি আজ ভীষণ অবাক হচ্ছে, কত বছর হয়ে গেল তার বড় আম্মু তার সাথে হাসি দিয়ে কথা বলে না, আজ কত সুন্দর করে বলল। জ্যোতিও দৌড়ে বড়মা যেই জায়গায় দাঁড়ানো সেখানে থেকে একটা চেয়ার টেনে খেতে বসে বলল, দেও বড় আম্মু, খেতে দাও। সানজিদা খান বিরক্ত হলেন, তার রেস ধরেই বললেন, যেটা খাবি ওখানে রাখা আছে, নিয়ে নে। চলবে।